পুলিশের চাকরি কি ঘুষ ছাড়া পাওয়া যায় না? থানা যদি কখনো কমপ্লেন না নেয় কি করবো? ইফটিজিং হলে কি করবে? কখনো লাইফের উপর থ্রেট এসছে? কলকাতায় কি কি ধরনের হার্ড ড্রাগস বেসিক্যালি ইউজ হয়? রিসেন্টলি বিভিন্ন যে ইনসিডেন্টগুলো হয়েছে সেই ইনসিডেন্টগুলোতে পুলিশের পারফরমেন্স আপনার কেমন লেগেছে? যেরকম আমাদের ক্ষেত্রে ড্রাগকে সিজ করলে অথবা আর্মসকে সিজ করলে আমরা দেখতে পাই খুব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রেখে সেটা প্রেস কনফারেন্স করা কখনোই উচিত নয়। ওতেই তো কেসটা শেষ। পুড়িয়া বানিয়ে যারা ইউজার তাদের কাছে বিক্রি করা হয়। যে যোগানটা, সেই যোগানটা বেশিরভাগই আসে হচ্ছে উত্তরপ্রদেশে বারাবাঙ্কি বলে একটা জায়গা আছে। আচ্ছা, বারাবাঙ্কি থেকে লখনৌ হয়ে আসে, ট্রেনেও আসে, আবার বাই রোডও আসে। যেটা ড্রাগের মধ্যেই পড়ে সেটা হচ্ছে গাঁজা। গাঁজার ব্যাপারটা কিন্তু বেশিরভাগটাই আমাদের এখানে চালান আসে হচ্ছে নর্থ ইস্ট থেকে। তার আগে তো গাঁজা সেরকম গাঁজা ড্রাগসের মধ্যে পড়তো না। গাঁজার লাইসেন্স দোকান ছিল আমাদের কলকাতাতে। কত গ্রাম অবধি আপনারা সিজ করলে সে ইউজার হিসেবে হবে? তা নইলে সে 0.5 গ্রামের বেশি থাকলেই আমরা ইউজারদের সাধারণত কনভিক্ট করতে চাই না। আমরা চাই তারা তাদের মূল স্রোতে ফিরে আসুক। আরেক ধরনের ড্রাগ ভীষণ প্রচলিত, সেটা হচ্ছে কাফ সিরাপ। হ্যাঁ, কাপ সিরাপ, ফেন্সিডিল বলে একটা কাপ সিরাপ আছে, সেটা এখনো বাজারে আপনি পাবেনই না। আপনি শিয়ালদা রেলওয়ে স্টেশন সাউথ স্টেশনে যাবেন, দেখবেন ওখানে মহিলা প্রচুর পাবেন। তাদের প্রত্যেকের কোলে একটি করে বাচ্চা, এবং তারা প্রত্যেকে ড্রাগ বেচে। যারা আমরা দেখেছি একটা জিনিস, যারা ট্রাক পেডলিং করে অথবা ড্রাগ ডিলার যারা সাপ্লাই করে, তারা কিন্তু কেউই অ্যাডিক্ট নয়। Hello and welcome to another episode of Time and Tide podcast with সৌরভ। আমরা প্রত্যেকেই এখন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে এমন কিছু ওয়েব সিরিজ বা কাজকর্ম দেখি যেগুলোর সঙ্গে আমাদের জীবনের চেনা ছবিগুলো খুব একটা পরিচিত নয়। আমরা নার্কোস দেখেছি। নার্কোসে আমরা মুগ্ধ হয়ে দেখেছি সেই মানুষটিকে যিনি সারা পৃথিবী জুড়ে ড্রাগসের ব্যবসা করে কোটি কোটি মানে মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ডলার্স রোজগার করেছেন, এবং তাকে যারা ধরেছিল ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি, তাদের আমরা এক অর্থে বীর পুজো করে চলেছি। শুধুমাত্র বিদেশে নয়, ভারতবর্ষ, আমার রাজ্য পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও কিন্তু এরকম একটা গোটা ডিপার্টমেন্ট আছে যারা প্রতিনিয়ত প্রচেষ্টা করে চলে যাতে এই ড্রাগস, প্রাণঘাতী ড্রাগস, তার যে ব্যাপ্তি সেটাকে কন্ট্রোলে রাখা যায়, সেটাকে নিয়ন্ত্রণে রাখা যায় এবং মানুষের জীবনকে যাতে সেটা ডিসরাপ্ট না করতে পারে। আজকে আমার সঙ্গে এমন একজন অতিথি যিনি সারা জীবন ল এনফোর্সমেন্টে কাজ করেছেন। তার মধ্যে একটা দীর্ঘ সময় তার কেটেছে নার্কোটিক্স কন্ট্রোলে। তিনি আমাদের সবার পরিচিত, আমাদের অত্যন্ত সম্মানীয় এক্স অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ দীপক দত্ত। দীপকদা কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি। আমি পুলিশের থেকে রিটায়ার করেছি প্রায় 10 বছর হলো, কিন্তু একটা কথা আমি বিশ্বাস করি, ওয়ান্স এ কপ অলওয়েজ এ কপ। সুতরাং 10 বছর আগে রিটায়ার করা সত্ত্বেও আমি মনে প্রাণে এখনো পুলিশ সত্তাটা আমার মধ্যে রয়ে গেছে, এবং আমি সবসময় পুলিশের ভালো কাজের প্রশংসা করি, এবং পুলিশের যে মাঝে মধ্যে কিছু ভুল ভ্রান্তি হয় সেইগুলো নিয়ে আমি কখনোই পাবলিকলি কোনো আলোচনা করি না, কিন্তু চেষ্টা করি যাতে সেই ভুল ভ্রান্তিগুলো না হয়। সেই ব্যাপারে আমার পরবর্তী প্রজন্মের যে অফিসাররা আছে তাদের এডুকেট করার চেষ্টা করি। দ্যাটস ফ্যান্টাস্টিক। আমরা প্রথমে যে বিষয়টা দিয়ে আসব, তবে প্রথমেই বলে রাখি আমরা শুধুমাত্র একটা বিষয়ে আজকে আটকে থাকবো না। আমরা যেমন আমাদের পার্টিকুলার এই এপিসোডটা যে টপিক সেটা নিয়েও কথা বলবো, তার বাইরেও আপনার জীবনের খুব ইন্টারেস্টিং কিছু ঘটনার আমাদের সঙ্গে ভাগ করে নিলে আমাদের খুব আনন্দ হবে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সাধারণত শীতকাল পড়লে, যত পার্টি সিজন যখন আস্তে আস্তে আসতে শুরু করে, তখন সারা পৃথিবীতে এমনকি আমাদের কলকাতাতেও ড্রাগসের প্রাদুর্ভাব আস্তে আস্তে বাড়তে শুরু করে। বিভিন্ন পার্টিজ, সে রেভ পার্টিজই হোক বা হাউস পার্টিজই হোক, সেখানে ড্রাগস ভীষণভাবে ঢুকে পড়ে। এই অভিযোগটা কি সত্যি? এই অভিযোগটা সর্বাংশে না হলেও কিয়দংশে তো সত্যি। এই যে রেভ পার্টির কথা আপনি বললেন, কলকাতায় এটা খুব র্যাম্প্যান্টলি যে হয় সেটা আমি বলবো না,
কিন্তু আমি যেহেতু কোনো এক সময় দীর্ঘ 5-6 বছর কলকাতা পুলিশের অ্যান্টি নার্কোটিক্স সেলের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে কাজ করেছি, তো সেই জন্য আমি জানি কিছু কিছু জায়গায় এই জিনিসটা হয় এবং খুব প্রাইভেটলি হয়, খুব ক্ল্যান্ডেস্টাইন ওয়েতে হয়, খুব সিক্রেটলি হয়। সেইগুলোর কোনো ইনফরমেশন চট করে আগাম পাওয়া যায় না, কিন্তু আমাদের সেই রিসোর্সেস গুলো আছে এবং ছিল, যার ফলে আমরা কিছু কিছু জায়গায় এই ধরনের পার্টিতে গিয়ে আমরা রেড করেছি এবং কিছু মেটেরিয়াল আমরা উদ্ধার করতে পেরেছি, সিজ করতে পেরেছি এবং কিছু অ্যারেস্টও করতে পেরেছি। কিন্তু এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, রেপ পার্টিতে যারা পার্টি করে আর কি, তারা বেশিরভাগ ইউজার, তারা কিন্তু কেউই ড্রাগ ডিলার অথবা ড্রাগ নিয়ে ব্যবসা করে না। অ্যাফ্লুয়েন্ট ক্লাসের লোকজনই সাধারণত এই রেপ পার্টিগুলো করে, তারা কেউই ড্রাগের ব্যবসা করে বলে আমরা এরকম পাইনি যাদের আমরা ধরেছিলাম। এবং আমরা চেষ্টা করেছি যাতে তারা পরবর্তীকালে এই ড্রাগের প্রকোপ থেকে বেরিয়ে আসতে পারে, তাদের রিফর্ম করার চেষ্টা করেছি। যাদের আমাদের মনে হয়েছে অ্যাডিক্ট, তাদের ডি অ্যাডিকশন সেন্টারে গিয়ে পাঠিয়ে তাদের আমরা ক্লিন করে আনার চেষ্টা করেছি। এখনো অবধি যা পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে যে প্রায় 14.8% অফ দ্য পপুলেশন কোনো না কোনোভাবে, সেটা অ্যালকোহল অ্যাবিউজের মধ্যেও আছে, কিন্তু কোনো না কোনো ড্রাগ ইউজ করে। তো আমরা আজকে অ্যালকোহল অ্যাবিউজের মধ্যে যাবো না, আমরা মেনলি হার্ড ড্রাগস। কলকাতায় কি কি ধরনের হার্ড ড্রাগস বেসিক্যালি ইউজ হয়? হার্ড ড্রাগস বলতে কলকাতায় যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে পেয়েছি, ব্রাউন সুগার। ব্রাউন সুগারটা অ্যাকচুয়ালি পপি আফিম থেকেই তৈরি হয়। আমাদের চারপাশে আমাদের প্রতিবেশী কিছু রাজ্য আছে, রাষ্ট্র আছে, যেটা আফগানিস্তান, পাকিস্তান, ইরান বলে যে দেশগুলো আছে, সেইখানে এলাকাটাকে বলা হয় গোল্ডেন ক্রেসেন্ট। সেই গোল্ডেন ক্রেসেন্ট হচ্ছে এই পপি কাল্টিভেশনের স্বর্গরাজ্য। আর আরেকটা আছে মায়ানমার, থাইল্যান্ড, লাওস, এগুলি হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গল। এইখানেও কিছু র্যাম্পেন্টলি পপি কাল্টিভেশন হয় এবং বেশিরভাগ ইললিগাল পপি কাল্টিভেশনের থেকে যে ওপিয়াম তৈরি হয়, ওপিয়ামটাকেই আরও রিফর্ম করে ওইখান থেকে ওরা ব্রাউন সুগারটা তৈরি করে। ব্রাউন সুগারেরও আরও ফাইনার যে ব্যাপারটা, সেটা হচ্ছে হোয়াইট সুগার। সেটা অসম্ভব দাম, কলকাতায় আমরা খুব একটা বেশি এটার প্রচলন পাইনি। ব্রাউন সুগারটাই আমরা বিভিন্ন পকেটে যারা পেডলিং করে, ড্রাগ পেডলারদের থেকে আমরা অনেক সময় ধরেছি, বহু পেডলারকে ধরা হয়েছে, কিন্তু খুব বেশি কোয়ান্টিটি তাদের কাছে পাওয়া যায় না। কারণ যেটা আমাদের এখানে স্মাগলড হয়ে আসে বিভিন্ন রুট দিয়ে, সেটা ভাগ হয়ে গিয়ে এক এক জায়গায় অল্প অল্প পরিমাণেই যায়, সেটাও আবার ছোট ছোট প্যাকেট বা পুড়িয়া বানিয়ে যারা ইউজার তাদের কাছে বিক্রি করা হয়, এবং তাও বেশিরভাগটাই অ্যাডাল্টারেটেড। তো এই রকমই আমরা বেশি পেয়েছি। এবং এই অ্যাডিকশনটা বেশিরভাগই আমরা পেয়েছি হচ্ছে আর্থিকভাবে যারা খুব দুর্বল সেই ধরনের ছেলেদের কাছে এবং অল্প বয়সীদের মধ্যে এটা বেশি প্রচলিত। এবং তাদের একটা জিনিস আমরা যেটা লক্ষ্য করেছি, যারা এতে অ্যাডিক্ট হয়ে যায় তাদের উইথড্রয়াল সিমটম বলে একটা সিমটম আছে, যারা না পেলে যে সিমটমগুলো হয়, তারা একেবারে যন্ত্রণায় নেশায় ছটফট করে। তার জন্য আমাদের ওদের মেডিকেল ট্রিটমেন্টও করাতে হতো, ইঞ্জেকশন দিয়ে তাদের আবার স্বাভাবিক করতে হতো। কলকাতায় এই ব্রাউন সুগারের যে যোগানটা, সেই যোগানটা বেশিরভাগই আসে হচ্ছে উত্তরপ্রদেশে বারাবাঙ্কি বলে একটা জায়গা আছে। আচ্ছা, বারাবাঙ্কির থেকে লখনৌ হয়ে আসে, ট্রেনেও আসে, আবার বাই রোডও আসে। এবং সেইটা যখন আমরা খবর পাই, আমরা তখন বাল্ক কোনো ক্ষেত্রে সিজ করতে পেরেছি। এই ইনফরমেশনগুলো বাইরের স্টেট থেকে আমাদের কাছে, যদি আমাদের ড্রাগ কন্ট্রোলের যে অন্যান্য এজেন্সিগুলো সারা ভারতবর্ষে আছে, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, এনসিবি যেটা, তাদের কাছ থেকে যদি আমরা সময় মতো সুযোগ মতো পাই, তাহলে আমাদের পক্ষে এই কাজটা করতে আরো বেশি সুবিধা হয়। পেয়েছি আমরা, কিন্তু অনেক সময় পাই না, যার ফলে বাল্ক সিজারটা কলকাতা পুলিশে খুব বেশি হয়নি। বাল্ক সিজার যেটা হয়েছে, যেটা ড্রাগের মধ্যেই পড়ে, সেটা হচ্ছে গাঁজা। গাঁজার ব্যাপারটা কিন্তু বেশিরভাগটাই আমাদের এখানে চালান আসে হচ্ছে নর্থ ইস্ট থেকে। নর্থ ইস্ট থেকে আসে। এবং গাঁজা আমরা টনস পেয়েছি অনেক সময়, কেজিতে তো পেয়েছি, আরো অনেক বেশি অবস্থাতেও পেয়েছি। গাঁজা 1984 সালে এনডিপিএস অ্যাক্ট এনাক্টমেন্ট হওয়ার পরে গাঁজাটাকেও ড্রাগসের পর্যায়ে ফেলা হয়েছে। তার আগে তো গাঁজা সেরকমভাবে গাঁজা ড্রাগসের মধ্যে পড়তো না। গাঁজার লাইসেন্স দোকান ছিল আমাদের কলকাতাতে, সেটাও আমরা দেখেছি ছোটবেলায়। মানে যেখানে ওই গাঁজা এবং আফিম দুটোই পাওয়া যেত, আবগারি লাইসেন্স হতো। এবং ওই সোনার দোকানে, যেমন লক্ষ্মীবাবু সোনার দোকানে লোহার রড দেওয়া দোকান, এবং গাঁজার দোকানগুলো এরকম লোহার রড দেওয়া থাকতো, সেটা আমরা ছোটবেলায় দেখেছি। তো গঞ্জিকা সেবনটা তো আমাদের
সাধু সন্ত যারা আছেন আমাদের, তাদের মধ্যে অনেক প্রচলিত সেই গঞ্জিকা সেবন। তারা মনে করে হচ্ছে যে সেটা সেবন করলে শিবের প্রসাদ প্রসাদ হিসাবে ব্যবহার করা পাওয়া যায়। তো সেইভাবে এখন কেউ করে বলে মনে হয় না, কিন্তু গাঁজাটা এখনো আসে, গাঁজা খায় লোকে, কিন্তু ওটা আমাদের খুব একটা বেশি যে চিন্তার কারণ তা নয়। চিন্তার কারণটা হচ্ছে এই নার্কোটিক্স, হার্ড নার্কোটিক্স যেগুলো, সেইগুলো। আচ্ছা, ব্রাউন সুগার কি ওইটাই যেটা যেটা পাতা বলে, তলায় হিট করে সেটাকে নিয়ে ইনজেক্ট করে? এরকম ভাবে ওরা ইনহেল করে। একটা হচ্ছে একটা রাংতার উপরে ওটাকে একটা লাইন বানিয়ে তলায় আগুন দিয়ে পাফ নিয়ে নেয় অথবা নাকে টেনে নেয়। আচ্ছা, সেইভাবে করে, অথবা একদম র অবস্থায় নাকের মধ্যে গুঁজে দেয়। তো দুরকম ভাবেই এটা করে। আর একটা জিনিস যেটা আমার টেনিয়রে, আমি যখন নাকি এসিপি অ্যান্টি নার্কোটিক্স ছিলাম, সেই সময় কলকাতা পুলিশের একটা বড় সিজার আমরা করতে পেরেছিলাম হচ্ছে কোকেনের। আচ্ছা, সেটা কিরম ভাবে হয়েছিল ঘটনাটা? কোকেনটা জেনারেলি আসে হচ্ছে জলপথেই আসে, এবং কোকেনটা বেশিরভাগটাই আসে হচ্ছে গোয়া, মুম্বাই ওদিক থেকে। আচ্ছা, ওই দিক থেকে। হ্যাঁ, কারণ ওই দিকটায় বোধহয় এটা প্রাদুর্ভাব, বিশেষত গোয়ায় প্রচন্ড প্রাদুর্ভাব। এবং কোকেন তো আমাদের এখানে হয় না, কোকেন আসে সাউথ আমেরিকা। সাউথ আমেরিকার বহু দেশ আছে যেখানে কোকেন, যেটার থেকে আর কি কোকেনটা তৈরি হয়, সেইটার চাষ হয় এবং সেখান থেকে কোকেন ওরা তৈরি করে। এবং কিছু কিছু দেশ আছে সাউথ আমেরিকার যাদের ইকোনমিটাই এই ড্রাগ নির্ভর, বিশেষ করে কলম্বিয়ার কথা আপনি বললেন, আরো কিছু কিছু জায়গা আছে। কোকেনের যে খুব বেশি এখানে আসে তা নয়, কিন্তু এই রেপ পার্টিটারি যেগুলো আপনারা বলছেন, সেখানে কিন্তু এই ধরনের ড্রাগই বেশি ব্যবহার হয়। কোক যে আসে, কোক কি কোনো পার্টিকুলার রুট ধরে, কোনো মিউলদের মাধ্যমে, কোনো বিশেষ পদ্ধতিতে আসে? তো মিউলদের মাধ্যমেই আসে। আমরা যখন ধরেছিলাম তখন ট্রেনে করে ওরা এসেছিল মুম্বাই থেকে। পুরুষরা এসেছিল না মহিলা? একটি মহিলাও ছিল, এবং শি ইজ ফ্রম এ ওয়েল অফ ফ্যামিলি। আচ্ছা, আমি নাম বলবো না। উই হ্যাড টু অ্যারেস্ট হার, এবং তার মাধ্যমে আরো কিছু কলকাতার যারা ওর থেকে আর কি সাপ্লাই নিত, কলকাতার অনেক এস্টাবলিশড রেস্তোরাঁ ওনার অথবা ইন্ডাস্ট্রিয়াল যে ছেলেদেরও আমরা ধরেছিলাম। কিন্তু তাদের আমরা সেইভাবে, যেহেতু তারা ইউজার, সেই ইউজারদের ক্ষেত্রে আইনের যে প্রভিশনটা আছে, সেই প্রভিশনটা একটু লেনিয়েন্ট। নার্কোটিক ড্রাগস অ্যান্ড কন্ট্রোল, নার্কোটিক, আচ্ছা, ইউজারদের একটা পার্টিকুলার সেকশন, সেই সেকশনে কেস হয়। আচ্ছা, আমি একটা জিনিস জেনে নিই, এই কত গ্রাম অবধি আপনারা সিজ করলে সেই ইউজার হিসেবে হবে, তা নইলে সে 0.5 গ্রামের বেশি থাকলেই আমরা কেস করতে পারি, এবং 0.25 গ্রামের ওপরে হলে ওটা কমার্শিয়াল কোয়ান্টিটি ধরা হয়। 0.25 হলে that is treated as commercial quantity. আচ্ছা, up to 1 গ্রাম ওটা সেকশনটা একটু 21 NDPS একটাই কেস হয়, কিন্তু সেক্ষেত্রে একটু লেনিয়েন্সি হয়। কিন্তু এগুলো সিজ করার অনেক টেকনিক্যালিটিস আছে। আমাদের এখানে ধরা পড়ে ঠিকই, কিন্তু কনভিকশন রেট যারা আর কি বিক্রি করে, আমরা ইউজারদের সাধারণত কনভিক্ট করতে চাই না, আমরা চাই তারা তাদের মূল স্রোতে ফিরে আসুক। কিন্তু যারা আর কি এটা নিয়ে ব্যবসা করে, যারা এটার দ্বারা রুজি রোজগার করে এবং আমাদের সমাজটাকে যারা কলুষিত করার চেষ্টা করে এগুলো বিক্রি করে, তাদের আমরা চাই যে তাদের কনভিকশন হোক। কনভিকশন যে হয়নি একদম তা নয়, কিন্তু পার্সেন্টেজ খুবই কম। সেটার কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের যারা আর কি নার্কোটিক সেকশনে অফিসাররা আছে, তাদের ট্রেনিং দেওয়া হয়, সবই দেওয়া হয়, কিন্তু সিজারের ক্ষেত্রে তারা কিছু টেকনিক্যাল ফল্ট করে ফেলে। এই নার্কোটিক ড্রাগের সিজারটা ভীষণ রকম ভাবে কতগুলো নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা অন্য সিজারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো সেইখানে কোথাও একটু সামান্য টেকনিক্যাল ভুল হলে এবং ইংরেজির একটা শব্দ যদি এদিক ওদিক হয়ে যায়, তাতেই কিন্তু তাদের সাজাটা হয় না। আমি আমার ঘটনার থেকে বলতে পারি, একটা কেসে আমার যে আইও ছিল, সে সবকিছুই ঠিকঠাক করেছে, সিজার করেছে, সে ইজ অথবা ওয়াজ এই কথা দুটো ঠিক মতো আর কি ব্যবহার করতে পারি, ইজ হবে না ওয়াজ হবে। তো সেই কারণে যিনি নার্কোটিকের ডেডিকেটেড একজন জাজ থাকেন, ডেডিকেটেড কোর্ট আছে আমাদের সিটি সেশনস কোর্টে, তো ওই জাস্টিস ওই অ্যাকুইটাল দিয়ে দিয়েছিলেন। আমি তখন ওই জাস্টিসের সাথে গিয়ে দেখা করেছিলাম। দেখা করে আমি কেস ডায়েরিটা নিয়ে গিয়ে বললাম, স্যার এই কারণে যদি অ্যাকুইটাল হয়ে যায় তাহলে তো খুব মুশকিল, কারণ অফিসার যারা আছে
ডাইরেক্ট অফিসারও থাকে, অনেক প্রমোটিভ অফিসারও থাকে যাদের ইংরেজির নলেজ কিন্তু অতটা স্বচ্ছ নয়। তাদের পক্ষে এই ভুলগুলো যদি হয়ে যায়, সুপারভিশন তো ডেফিনেটলি দরকার, কিন্তু একবার সিজার লিস্টে লেখা হয়ে গেলে সেখানে তো কাটাকাটি করা যায় না। তো উনি বলেন যে না, এরপর থেকে আপনারা দেখবেন যাতে এই ভুলগুলো না হয়, কিন্তু এক্ষেত্রে আমার কিছু করার নেই। উই ওয়েন্ট ফর অ্যাপিল অলসো এগেইনস্ট দ্যাট অর্ডার, কিন্তু সেটাতে আমরা ফলপ্রসূ হয়নি, রিভিশন পাইনি আর কি জাজমেন্টটা। এই যে মানে ব্রাউন সুগার এবং যেটাকে হোয়াইট সুগার বলছেন, যেটাকে আমরা বোধহয় কমনলি কোকেন হিসেবে চিনি, সেটা ছাড়াও আরেক ধরনের ড্রাগ ভীষণ প্রচলিত, সেটা হচ্ছে কাফ সিরাপ। হ্যাঁ, কাফ সিরাপ, ফেনসিডিল বলে একটা কাফ সিরাপ আছে, সেটা এখন বাজারে আপনি পাবেনই না। ফেনসিডিলটা প্রায় শয়ে হাজারে হাজারে স্মাগলড হয়ে চলে যেত বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশে চলে যেত ফেনসিডিল। কোরেক্সটাকেও অনেকে হিসাবে ইউজ করে। আমি একজনকে জানি, আমার খুবই পরিচিত, এবং সে ওয়েল এস্টাবলিশড একজন গাড়ির ব্যবসায়ী। সে তার টেবিলে সবসময় কোরেক্সের শিশি রাখা থাকতো এবং সে মাঝে মধ্যেই কোরেক্সের শিশিতে চুমুক দিত। আচ্ছা, এখন সেটাকে তো আর মানে ড্রাগ হিসাবে কখনোই ধরা যাবে না। কাফ সিরাপ খাচ্ছে, কাশি হয়েছে, কাফ সিরাপ খাচ্ছে। শিডিউল কিছু ড্রাগ আছে, শিডিউল মানে একটা ড্রাগ শিডিউল আছে, সেই শিডিউলের মধ্যে যে ড্রাগগুলো পড়ে সেগুলো যদি অ্যাবিউজ হয়, সেগুলো যদি অত্যধিক মাত্রায় কেউ ব্যবহার করে, তাহলে তাকে এনডিপিএস অ্যাক্টের আওতায় আনা যেতে পারে। আর এই যে হার্ড ড্রাগসগুলো যারা ব্যবহার করে, অনেক ক্ষেত্রে কি হয়, তারা কেউ তো টাকা পয়সার জন্য বললেনই ব্যবহার করে। এই পুরো চেনটা কিভাবে হয়, মানে এই বাইরের থেকে যে আমাদের কলকাতার মধ্যে ঢুকে পড়লো, এই চেনটা কিভাবে, চেন অফ অ্যাকশনটা, চেন অফ কমান্ড কিভাবে চলতে থাকে? চেন অফ কমান্ডটা আছে, যারা আমরা দেখেছি একটা জিনিস, যারা ট্রাক পেডলিং করে অথবা ড্রাগ ডিলার যারা সাপ্লাই করে, তারা কিন্তু কেউই অ্যাডিক্ট নয়। আচ্ছা, এটা দেখেছি। আবার অন দ্য আদার সাইড আপনি প্রচুর ডিঅ্যাডিকশন সেন্টার আছে নানা দিকে দেখবেন। আমি এরকম অনেক ডিঅ্যাডিকশন সেন্টার জানি, যাদের সাথে আমরা একসাথে কাজ করেছি। যেই ডিঅ্যাডিকশন সেন্টারগুলো যারা রান করছে, তারা প্রত্যেকেই এক্স অ্যাডিক্ট, কোনো না কোনো সময় অ্যাডিক্ট ছিল। সেইখান থেকে বেরিয়ে এসে তারা এর যে ভয়াবহতা সেটা বুঝতে পেরে অন্যদের তার থেকে বার করে আনার চেষ্টা করছে। তো এই দুটো ডিফারেন্স আমি আপনাকে বললাম। আচ্ছা, যারা ডিল করে, যারা বেচে, তারা জানে যে আমি যদি এইটা নিজে সেবন করা শুরু করি, তাহলে আমি আর আমার যা রোজগার করব সবই এর পেছনে চলে যাবে। সেজন্য তারা কখনোই সেটা করে না। চেন বলতে এটা তো তৈরি হয়ে যায়, যে কোনো ইললিগাল ব্যবসায়ী ইজি মানির জন্য মানুষ প্রলোভিত হয়, যে কোনো সময়, সেটা ড্রাগের ব্যবসা, ইল্লিগাল ব্যবসায়ী হোক অথবা অন্য কোনো ইল্লিগাল ব্যবসায়ী হোক, প্রলোভিত হয়। এবং যারা এই ধরনের ব্যবসা ছড়িয়ে দিতে থাকে তাদের ব্যক্তিগত মুনাফার জন্য, তারা ঠিক তাদের যে উদ্দেশ্য এইটাকে বিক্রি করা সাধারণ মানুষের মধ্যে, সেইটা বিক্রি করার মতো লোক ঠিক খুঁজে নেয়। আপনি শিয়ালদা রেলওয়ে স্টেশন, সাউথ স্টেশনে যাবেন, দেখবেন ওখানে মহিলা প্রচুর পাবেন, তাদের কোলে, প্রত্যেকের কোলে একটি করে বাচ্চা, এবং তারা প্রত্যেকে ড্রাগ বেচে। হ্যাঁ, তারা প্রত্যেকে ড্রাগ বেচে, তাদের কাছে পুড়িয়ে এইটুকু বাচ্চা তারা ড্রাগ বেচে। তারা কাফ সিরাপ তো খাই, এবং আরেকটা জিনিস যেটা আরেকটু সস্তা হয় বলে লোকে ব্যবহার করে, লোয়ার এরাই করে, ইনজেকশন নেয়। কিছু কিছু শিডিউল ড্রাগ আছে, সেগুলো ইনজেক্ট করলে নেশা হয়। আচ্ছা, এবং এদের মধ্যে যারা আর কি এই ইনজেকশনটা নেয়, তাদের মধ্যে একটা মারণ রোগ, যেটা আর কি সেই এইডস যেটাকে বলে, সেইটা ভীষণভাবে তাদের মধ্যে হয়। এই কারণে তারা একটা সিরিজ দিয়েই অনেকে এটা নেয়, তারা এইডস পজিটিভ মানে হয়ে পড়ে, এবং আমরা সেটা পেয়েওছি তাদের ধরে আনার পরে। তো এইভাবেই চলছে। তবে আমার মনে হয় ইদানিং কলকাতায় ব্রাউন সুগারের প্রকোপটা অনেকটা হ্রাস পেয়েছে, এবং হ্যাটস অফ টু আমাদের কলকাতা অ্যান্টি নার্কোটিক সেল, এবং বেঙ্গল পুলিশেরও সিআইডি এবং অন্যান্য কমিশনারেটে এরকম সেল আছে। তারাও নিশ্চয়ই এই ব্যাপারে ঠিক সঠিকভাবে কাজ করছে। কিন্তু একেবারে যে এটাকে নির্মূল করা গেছে সেটা আমি কখনোই বলবো না, এবং একেবারেই যে এটাকে নির্মূল করা যাবে সেটাও আমি জোর দিয়ে বলতে পারি না। এছাড়াও তো আরেকটা ওই স্নাফ করে, প্লাস্টিকের প্যাকেটে অ্যাডহেসিভ দিয়ে সেটা নিঃশ্বাস নিয়ে, চক দিয়ে নেশা করে, জানেন? চক, এই যে আমরা বোর্ডে লিখি, সেই চকের নেশা হয়। আচ্ছা, আমি এরকম অনেককে জানি যারা চক শুকে অথবা চক স্নিফ করে নেশা করে। সুতরাং নেশার কোনো
মানে যে কোনো জিনিস দিয়েই নেশা করা যেতে পারে, যদি আমি তার প্রতি অ্যাডিক্ট হয়ে পড়ি। তারা কি আনন্দ পায় সেটা আমি জানি না, তবে একটা তুরীয় আনন্দ তো নিশ্চয়ই হয়। ইফটিজিং হলে কি করবে? তো মহিলাদের যদি ইফটিজ করে, মহিলাকে তার আনাম কমব্যাটে ট্রেনিং দিতে বলা হচ্ছে এবং তার কাছে পেপার স্প্রেটে রাখতে বলছে, সেগুলো তো সে ইউজ করতেই পারে এবং সেটা যদি সঠিক না, ধরুন যেটা হয়ে গেল সেই ঘটনা, সেই মুহূর্তে সে কিছু বলতে টলতে পারলো না, থানায় গিয়ে জানাবে, থানায় গিয়ে অতি অবশ্যই কমপ্লেন করবে। ইফটিজিং হলে তার স্পেসিফিক সেকশন আছে, সেই অনুযায়ী কেস হবে এবং আইডেন্টিফাইড যদি হয় কারা করেছে, তাহলে তাদের তো অতি অবশ্যই প্রসিকিউট করা হবে এবং সাজা দেওয়া হবে। পুলিশের চাকরি কি ঘুষ ছাড়া পাওয়া যায় না? আমি চাকরি করতে গিয়ে কোনো ঘুষ দিইনি এবং আমার মনে হয় পুলিশের চাকরিতে যারা যোগ্য, যারা পুলিশের চাকরিটা সঠিকভাবে করবে বলে মানসিকতা নিয়ে পুলিশের চাকরিতে ঢুকতে চায়, তারা কখনোই ঘুষ দিয়ে পুলিশের চাকরি নেবে না। থানা যদি কখনো কমপ্লেন না নেয় কি করব? থানা যদি কখনো কমপ্লেন না নেয় তাহলে ডেপুটি কমিশনার অফ পুলিশের কাছে কমপ্লেন দেবেন। যদি না হয়, কলকাতা পুলিশের ওয়েবসাইট আছে, সেখানে ইমেল আছে, ইমেলে আপনি কমপ্লেনটাকে লোড করবেন, সেখানে থানা সেই ব্যাপারে ব্যবস্থা নিতে বাধ্য। কলকাতার যে অ্যান্টি নার্কোটিক্স ব্যুরো, সেটাতে কি নাম্বার অফ স্টাফস অ্যান্ড এই যথেষ্ট পরিমাণে আছে? কলকাতা পুলিশে এই যে নার্কোটিক্সের বিরুদ্ধে অভিযান চালাবার জন্য একটা আলাদা করে স্যাংশন আসে নার্কোটিক্সের জন্যই। একজন ডেপুটি কমিশনার, দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 4 জন ইন্সপেক্টর, 12 জন সাব ইন্সপেক্টর, 24 জন এএসআই এবং প্রায় 150 কনস্টেবলের স্যাংশন আসে। তো আমি যখন এসিপি নার্কোটিক্স ছিলাম, তখন নার্কোটিক্স সেলের স্ট্রেংথ ছিল আমি একা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, একজন অফিসার ইনচার্জ, 5 জন অফিসার, 3 জন এএসআই আর 12 জন কনস্টেবল। তো এই যে এই স্যাংশনের এগেনস্টে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু তাদের অন্যান্য জায়গায়, যেহেতু অন্যান্য জায়গায় তো আন্ডারস্টাফ, সেইখানে ল অ্যান্ড অর্ডার অথবা অন্য কোনো ইউনিটে অথবা থানা ফাঁড়িতে তাদের পোস্টিং করে দেওয়া হচ্ছে। কিন্তু ওদের রিক্রুটমেন্টটা হয়েছে কিন্তু এই স্পেশাল সেল, যেটা এটাকে স্পেশাল সেল নাম দেওয়া হয়েছিল নার্কোটিকটাকে, এবং ডিসি যিনি ছিলেন তার ডেজিগনেশন হচ্ছে ডিসিডিডি স্পেশাল। আচ্ছা, এটা শুধুমাত্র নার্কোটিকের জন্যই করা হয়েছিল এবং সেটা হয়েছিল আর্লি 90s এটা হয়েছিল। তো তারপরে সেই সময় হয়তো স্ট্রেংথটাও ইনিশিয়ালি বেশি ছিল, তারপর আস্তে কমতে 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 এখন মনে হয় ইটস ডুইন্ডল টু আ মিনিমাম। এবং সেই স্বল্প সংখ্যক স্টাফ নিয়ে যথাসম্ভব চেষ্টা করছে কলকাতা পুলিশের অ্যান্টি নার্কোটিক সেল এই ড্রাগের মেনাস থেকে মানুষজনকে রক্ষা করা। আর এই ড্রাগসের ব্যবসা কি খুব ক্লোজলি রিলেটেড টু দ্য সেক্স র্যাকেটস অফ কলকাতা? সেক্স র্যাকেটস অফ কলকাতার সাথে ক্লোজলি রিলেটেড কিন্তু বলবো না, কিন্তু যেখানে যেখানে আমাদের রেড লাইট এরিয়া বলতে যেটা আমরা বুঝি সেগুলো আছে, তার আশেপাশে কিন্তু ড্রাগের বিক্রি বাট্টাও আছে, এইটুকু আমি বলতে পারি। কিন্তু যারা সেক্স অ্যাডিক্ট, যারা ওই সমস্ত এলাকায় ভিজিট করতে যায়, তারা যে সবাই ড্রাগ খেয়ে যায় তার কোনো প্রমাণ না। যেহেতু ওই জায়গাগুলো একটু লোকজন এড়িয়ে চলে এবং ডাইসি এলাকা, ফলে এই ব্রথেলস এবং এইসব জায়গায় অনেক সময় এই ধরনের ড্রাগসের যেটা সাপ্লাই বলা চলে, সাপ্লাই চেনের একটা পোর্শন হিসেবে তাদের দেখা হয়। না, আমি সেরকম, আমি কলকাতায় 2-3টে থানায় কাজ করেছি যেখানে এই ধরনের এলাকা ছিল, আছে। এবং একটা তো বটতলা থানায় ছিলাম, এশিয়ার সব থেকে পুরনো রেড লাইট এলাকা যেটা, সেইটা বটতলা থানার এলাকায় পড়ে। সেখানে যে আশেপাশে যে ড্রাগ বিক্রি হতো না তা নয়, কিন্তু যারা এই ধরনের কার্যে লিপ্ত তারা ড্রাগের কারবার করতেন বলে এরকম কোনো প্রমাণ আমি পাই। পুলিশ যখন সোর্স তৈরি করে, কাউকে কিভাবে সোর্স তৈরি করে বা টিপার কিভাবে তৈরি করে? টিপার কিভাবে তৈরি করে, কাউকে একটা কনফিডেন্সে এনেই করতে হয়। এখন আমরা খবরাখবর তো বা ভদ্রলোকে আমাকে দেবে না, যারা এই ধরনের কাজকর্মে কোনো সময় লিপ্ত ছিল অথবা এই ধরনের কাজকর্মের সাথে আশেপাশে থাকে, তারাই এই ধরনের খবর টবর দিতে পারে। তারা যে সবাই খুব পরিষ্কার লোক তা বলবো না, কিন্তু পুলিশের সোর্স হিসাবে কাজ করা শুরু করার পরে তারা আর কোনো রকম আজে বাজে কাজে যায় না, কারণ আমরাই তাদের সোর্স ফান্ড থেকে টাকা পয়সা দিয়ে
তাদের হেল্প এক্স্যাক্টলি এইটাতেই আমি আসতে চাইছি যে এই যে সোর্স যে হয়ে গেল, তার মানে সে আর অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকতে পারবে না, থাকে না, এবার তাকে তো চালাতে হবে। আমরা এটা সিনেমায় দেখেছি যে এরকম, যেমন ধরো আব তক ছাপ্পান বা এই ধরনের যে সমস্ত সিনেমা, সেখানে দেখা যাচ্ছে যে যিনি হিরো পুলিশ অফিসার, তিনি ওই সোর্সকে বেশ একটা টাকার বান্ডিল দিয়ে বলছেন যে বাবা কেমন আছে বা মায়ের শরীর কেমন আছে, ডাক্তার দেখিয়ে নিস। তার মানে এই ফান্ডিংটা আপনাদের টাকার বান্ডিল আমরা হয়তো দিতে পারিনি, কিন্তু আমাদের ডিসি লেভেলে একটা এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টে বিশেষ করে এই সোর্স ফান্ডটা আসে, এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ডিভিশনাল ডিসির কাছে পোর্শন অফ দ্য সোর্স ফান্ড যায়। সেইখান থেকেই আমরা প্রয়োজন মতো ডিসির কাছ থেকে আমরা রিকুয়েশন দিয়ে টাকা নিয়ে তাদের দিতাম। সেটা যে খুব বেশি অত বলবো না, তবে মোটামুটি তাদের হাত খরচ চালাবার জন্য যথেষ্ট ছিল। অনেক সময় এই সোর্সরাও তো বিপদে পড়ে যায়, তখন কি পুলিশ তাদের প্রোটেক্ট করার? নিশ্চয়ই, এটা আমার ডিউটি। যে আমাকে হেল্প করছে আমি তার প্রোটেকশন দেবো না, এটা তো কখনোই হতে পারে না। তো যদি কারো সম্বন্ধে খবর দেওয়ার পরে যার বিরুদ্ধে খবর দিল অথবা যাদের বিরুদ্ধে খবর দিল তাদের সাঙ্গপাঙ্গরা যদি কোনোভাবে জানতে পায় ওই হচ্ছে খবরই, তাহলে তো তার তো একটা আশঙ্কা থাকেই, তার বিপদের আশঙ্কা থাকে। সেই ব্যাপারটা আমরা নিশ্চয়ই দেখতাম যাতে সে কোনো বিপদে না পড়ে, এবং সেরকম কোনো সম্ভাবনা যদি থাকতো তাহলে আমরা সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতাম। সার্ভিস লাইফে আপনার সবচেয়ে নটোরিয়াস কোথায় পোস্টিং হয়েছিল? নোটোরিয়াস বলতে আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি। আমার চাকরি জীবন শুরু স্পেশাল ব্রাঞ্চে অ্যান্টি নাক্সালাইট সেকশনে। এটা কত সালে শুরু? এটা 1977 সালে আমি ব্যারাকপুরে ট্রেনিং করেছি। 78 সালে বিভিন্ন ইউনিটে আমাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং হয়। 79তে আমার এসবিতে পোস্টিং হয়, এবং আমি 1987 সাল পর্যন্ত স্পেশাল ব্রাঞ্চে ছিলাম অ্যান্টি নাক্সালাইট সেলে। নাক্সাল আন্দোলনের যে ব্যাপারটা তারপরেই আমি যদিও জয়েন করেছিলাম, কিন্তু তখন একটা সেকেন্ড সেন্ট্রাল কমিটি বলে ফর্ম করেছিল, যারা প্রেসিডেন্সি জেল ব্রেক করে বেরিয়েছিলেন তারা, নিশীথ ভট্টাচার্য, আজিজুল হক, ইন্দ্রনাথ বক্সী, এরা প্রত্যেকেই কিন্তু স্কলার ব্যক্তিগত জীবনে, তারা তাত্ত্বিক ছিলেন প্রত্যেকেই, কিন্তু প্রচুর ইয়াং ছেলে এবং মেয়েও বিশেষ করে, তারা এদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে এই আন্দোলনে আবার এসেছিলেন। তারা আবার সঠিক রাস্তায় ফিরে আসে সেই ব্যাপারেই কাজ করতে হয়েছে, অ্যারেস্ট করতে হয়েছে। নকশালাইট মুভমেন্ট তো ওয়াজ আ ভায়োলেন্ট মুভমেন্ট, মানে, এবং নকশালদের বলা হয় টার্গেটের মধ্যে পুলিশ অফিসিয়ালসরাও ছিলেন বেশি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, আমি যখন স্পেশাল ব্রাঞ্চে ছিলাম আমাদের এক অফিসার ছিলেন, তার নাম ছিল তারাপদ বোস। যখন অ্যাকচুয়াল নকশাল আন্দোলনটা হচ্ছিল 60-এর দশকে, সেই সময় উনি স্পেশাল ব্রাঞ্চে অ্যান্টি নাক্সালাইটে ছিলেন, এবং উনি এত বেশি অ্যাক্টিভ ছিলেন আর এত বেশি কর্মঠ ছিলেন এবং ভীষণ রুড ছিলেন। নাক্সালদের প্রতি উনি ভীষণভাবে কঠোরভাবে ব্যবহার করতেন, যেহেতু আমি শুনেছি, সেই জন্য নাক্সালরা ওনার নাম দিয়েছিল টর্পেডো বোস। টর্পেডো বোস, তারাপদ বোস। এবং আমরা এই সেকেন্ড সেন্ট্রাল কমিটি ফর্ম করার পরে পুরনো নকশাল যারা ছিলেন তারা এখন কিভাবে আছেন সেই ব্যাপারে থানায় থানায় গিয়ে আমরা তাদের সাথে কথাবার্তা বলতাম। এই প্রসেসটা চলাকালীনই 82 কি 83 সাল, আমার মনে পড়ছে না, তারাপদ বোস থাকতেন ওই ডানলপের ওখানে, বড়নগরের দিকে বাজার করতে যেতেন। সকালে রোববার একদিন বাজার করতে গেছেন এবং ওখানে ওনাকে গুলি করে মেরে ফেলা হয়, তারাপদ বোসকে। এই সেকেন্ড সেন্ট্রাল কমিটির এরাই মেরেছিল। এবং রমেন সাহা বলে কৃষ্ণনগরের একটি ছেলে, হি ওয়াজ নাক্সালাইট, রমেন সাহাই এটার পেছনে ছিল, এবং পরবর্তীকালে রমেন সাহা অ্যারেস্ট হয়। রমেন শাহকে অ্যারেস্ট করার সময় কি আপনি ছিলেন? অ্যারেস্ট করার সময় আমি ছিলাম না, কিন্তু ওর জন্য প্রচুর রেড করা হয়েছে। কিন্তু যেদিন অ্যারেস্ট হলো কৃষ্ণনগরেই ধরা পড়েছিল। আমাদের কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিআইডির একটা জয়েন্ট টিম হয়েছিল। আমরা সারা পশ্চিমবঙ্গে রেড করতাম, রাতের পর রাত, দিনের পর দিন। কিন্তু যেদিন আর কি ওর অ্যারেস্ট হয় সেই দিনটাই আমি ছিলাম না, আমি মনে হয় ছুটিতে কোথাও ছিলাম। এবং সিআইডির ছিলেন, SSCID ছিলেন যিনি, মিস্টার মজুমদার, আমি পুরো নামটা বলছি না, ওনার নেতৃত্বেই ওকে ধরা হয়েছিল। এবং পরবর্তীকালে রমেন সাহাকে আমি ইন্টারোগেট করেছি, কথা বলেছি, দেখা হয়েছে। সেটা কেমন এক্সপিরিয়েন্স ছিল? এক্সপিরিয়েন্স কথাবার্তায় তো স্বাভাবিক, কিন্তু তারাপদ বোসকে মারার ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হলো যে হ্যাঁ উনি তো আমাদের অনেককেই মেরেছেন, তাই ওনাকে মেরে দিয়েছি। ব্লান্ট এই ব্যাপারে ওদের কোনো ইনহিবিশন নেই। শুরুর দিকে আপনি যে বসদের সঙ্গে কাজ করেছেন, মানে আপনার যে সিনিয়রদের মধ্যে কাজ করেছেন, তার মধ্যে একজন লেজেন্ডারি অফিসারও ছিলেন, রুনুবাবু। ইয়েস। হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? ওনার একটা বই আছে, সাদা আমি কালো আমি, তো ওই বইটা পড়লে বুঝতে পারবেন মানুষটা কেমন ছিলেন। কিন্তু আমি আমার ব্যক্তিগত দিক থেকে দেখেছি, উনি অফিসার হিসাবে তো অত্যন্ত মানে অসাধারণ ছিলেন।
ডিটেকটিভ মাইন্ড ওনার যেটা ছিল সেটা, আমি একটা ঘটনা বলতে পারি। উনি আছেন, কমিশনার অফ পুলিশ ফোন করেছেন, ফোন ধরেছেন, একটা ডাকাতি হয়েছে বড়বাজার এলাকাতে, সেদিনই হয়েছে। তো কমিশনার সেই ব্যাপারে ফোন করেছে, উনি তখন ডাকাতি সেকশনের অফিসার ইনচার্জ। তো উনি বলছেন যে হ্যাঁ স্যার, খবর পেয়ে আজকে রাতেই ধরা পড়ে যাবে স্যার, সব পেয়ে গেছি স্যার, আপনি একদম চিন্তা করবেন না। ফোনটা রাখলেন, রেখে বললেন কইয়া তো দিলাম, কিছুই তো এখনো জানি না। এবং সত্যি কথা বলতে কি, সেই রাতের মধ্যে ওনার কাছে খবর এলো এবং পরের দিনই সেদিন রাত্রেই বিহারে লোক পাঠানো হলো, বিহার থেকে পরের দিন লোক ধরে নিয়ে এসে চলে আসে। এগুলো তো দেখেছি। আবার এও দেখেছি, উনি ওনার যে দুর্নাম হয়েছিল সেইটা হচ্ছে নকশাল আমলে, নকশালরা ওনাকে অন্যরকম ভাবে দেখতো। নকশাল আমলের তখন দিল্লিতে সাব ইন্সপেক্টর ছিলেন, পরবর্তীকালে ইন্সপেক্টর হয়েছেন সিকিউরিটি কন্ট্রোলে গিয়ে। তো আমি এরকমও দেখেছি প্রচুর নকশাল, এক্স নকশাল ছেলে মেয়ে লালবাজারে আসতো, এসে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করে যেত, এবং দে হ্যাড বিন রিহ্যাবিলিটেড বাই ডুডুবাবু, ওদের জীবন না ওই জীবন থেকে। এটাও আমি দেখেছি। সুতরাং মানুষ তো ভালো মন্দ মিশিয়েই হয়। আর পুলিশ অফিসারকে সাকসেসফুলি কাজ করতে গেলে একদম ধোয়া তুলসী পাতা হতে হবে, এটা আমি মানি না। খুব ভালো। তো এরকম তো অভিজ্ঞতা হয়েছে। আবার ডিটেকটিভ ডিপার্টমেন্টে তো হচ্ছে অন্য ধরনের ক্রাইম ডিল করতে হতো, তো সেই ডিল করতে গিয়েও কিছু কিছু অভিজ্ঞতা হয়েছে। একবার তো এরকম একটা অভিজ্ঞতা হলো, একটি মার্ডার কেসে ওয়ান্টেড আসামিকে ধরতে যে বন্দর এলাকাতে ধরার জন্য খবর পেলাম। খবর পেয়ে একজনকে আগে ধরা হয়েছিল, তাকে সঙ্গে করে নিয়ে গেলাম, এবং যেখানে তার আসার কথা সে এলো না। যখন ফিরে আসছি, ওখানে একজন দুর্দান্ত প্রতাপ তৎকালীন রাজনৈতিক নেতার বাড়ি, উনি মন্ত্রীও ছিলেন সেই সময়, 1994 সালের কথা বলছি আমি, 1994। ক্রিমিনালটি সে ওনার শেল্টারেই ছিল। আচ্ছা। তো উনি তাতে একটু অসন্তুষ্ট হলেন যে কেন ওকে ধরতে আসা হয়েছে। উনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ করে দিলেন যে আমি ওনার বাড়িতে রেড করেছি এবং রেড করার সময় ওনার মায়ের সাথে দুর্ব্যবহার করেছি। তো ওনার বাড়িতে আমি ঢুকিও নি। বাড়িতে আপনি ঢোকেন? ঘটনাটা কি ঘটেছিল? আপনারা ঘটেছিল হচ্ছে, আমরা ওখান দিয়ে যখন যাচ্ছিলাম আমাদের গাড়ি ঘিরে ধরে এবং উনি বেরিয়ে আসেন। বেরিয়ে কি হয়েছে আমি তখন বললাম যে এরকম এসছি, তো আপনার ছেলেরা গাড়ি ফাড়ি ঘিরে ধরেছে, আপনি ওদের বলে দিন, আর আমার গাড়িতে আসামি আছে, ওকে যেন কিছু না করে। কিন্তু উনি বললেন যে ঠিক আছে, আপনি আসুন, আপনার কমিশনারের সাথে কথা বলবো। উনি আমাকে ঘরের ভেতরে নিয়ে গেলেন, আমার সাথে একজন কনস্টেবল গেল। উনি ফোন করলেন, সিপির সাথে কথা হলো এবং সিনিয়র অফিসারদের উনি পাঠাতে বললেন। আমার তৎকালীন ডেপুটি কমিশনার এবং জয়েন্ট কমিশনার ওখানে এলেন। আসার পরে ওদের ভেতরে গিয়ে কথাবার্তা বললেন আমি জানি না। একটু পরে আমাকে বললেন, দীপক আপনি চলে যান, যে আসামিকে ধরা আছে তাকে কোর্টে পাঠান। আমি লালবাজারে ফিরে এলাম। ফিরে আসার পরে আমি জানতে পারলাম যে রাইটার্স বিল্ডিং এ তৎকালীন মুখ্যমন্ত্রীকে ওই মন্ত্রী অভিযোগ করেছেন, এবং পরবর্তীকালে বিকেলবেলায় আমাকে একটা কাগজ ধরিয়ে দিলেন আমাদের ডেপুটি কমিশনার যে আমি সাসপেন্ডের গ্রাউন্ড কি, আমি ওনার বাড়িতে রেড করেছি এবং রেড করার সময় আমার বিরুদ্ধে চার্জ যেটা, আমি ওনার মায়ের সাথে দুর্ব্যবহার করেছি। আলটিমেটলি ওটাতে আমাদের ডিপার্টমেন্টাল সাসপেনশনটা উইথড্র হলো মাস দেড়েকের মধ্যে। মানে সেটার প্রসেসটা একটু ডিটেলে বলুন। প্রসেস হচ্ছে, আমি সাসপেনশনের সময় তো মাইনেপত্র অর্ধেক হয়ে যায়, তো সেই অবস্থায় তো সংসার চালানো খুব মুশকিল। আমি তখন সংসারী মানুষ, আমার কি ছেলে হয়েছে তখন। আমি অ্যাপিল করলাম, অ্যাপিল করার ফলে যে আমাকে সাসপেনশন উইথড্র করা হোক, প্রসিডিং এনকোয়ারি যেটা হবে সেটা আমি ফেস করতে তৈরি আছি। আমার পক্ষে সংসার চালানো অসুবিধা হচ্ছে, তো 1.5 মাসের মধ্যে উইথড্র হয়ে গেছিল। সেটার হওয়ার কারণটা অবশ্য আমার মনে হয় আমাদের তৎকালীন কমিশনার যিনি ছিলেন তুষার তালুকদার, উনি অত্যন্ত স্নেহ করতেন। উনি বুঝতে পেরেছিলেন যে আমার বিরুদ্ধে হয়তো অভিযোগটা ঠিক নয়, সেই জন্য সাসপেনশনটা 1.5 মাসের মধ্যে উইথড্র হয়। তো অভিযোগটা যে ঠিক নয় সেটা প্রমাণ করলেন কি করে? প্রমাণ তো আমাকে করতে হলো, এবং প্রমাণ করার জন্য আমাদের প্রসিডিং এনকোয়ারিতে বিভিন্ন সাক্ষী সাবুদের জেরা হয়। তো সেই জেরাটা যখন হয় তখন জেরা যখন হয় তখন তাদের আমি যে প্রশ্নগুলো করলাম, এবং সেই সাক্ষী সাবুদের মধ্যে আমাদের তৎকালীন ডিডিও ছিলেন, উনি তো আমার বিরুদ্ধে অভিযোগটা এনেছিলেন, এবং উনি নিজেও যদিও জানতেন যে এইটা অভিযোগটা সত্যি নয়, তাও উনি চেয়েছিলেন যে অভিযোগটা সত্যি প্রমাণ হোক। উনি এইরকমই ছিলেন, এখনো আছেন, উনি বেঁচে, রিটায়ার করে গেছেন। তো আমি ওনাকে কয়েকটি প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের
উনি কোনো জবাব দিতে পারেননি। এনকোয়ারিং অফিসার যিনি ছিলেন আরেকজন ডিসিডি স্পেশাল ছিলেন তৎকালীন, উনি আমার প্রশ্নগুলো অ্যালাউ করেননি। আমি তখন বলেছিলাম যে আমার নিয়ম অনুযায়ী আমি যদি প্রশ্ন করি, আপনি যদি অ্যালাউ না করেন তাহলে প্রশ্নটা রেকর্ড করে ডিসঅ্যালাউ করতে হয়। He during cross examination he asked this question was disallowed, এইভাবে লিখতে হয়। আমি সেটা ওনাকে যখন বললাম যে আপনি যখন অ্যালাউ করছেন না তখন আপনি রেকর্ড করে ডিসঅ্যালাউ করুন, বলে না তাও করবো না, কোনো রেকর্ডই রাখবেন আর কি। তো আমিও আমার রাস্তা নিলাম। ওনার সাক্ষী হয়ে যাওয়ার পরে আমি একটা কাগজে কার্বন লাগিয়ে, তখন তো কম্পিউটার ছিল না, আমি 1994-95 সালের কথা বলছি, তো 2 কপি লিখে পুরো ব্যাপারটা লিখে একটা কপি ওনার অফিসে জমা দিয়ে আর কবিতা স্ট্যাম্প মেরে নিয়ে চলে এলাম। পরে যখন সাক্ষী হবে, ওই মন্ত্রীর সাক্ষীর লিস্টে নাম ছিল, আমাকে কাগজ দেওয়া হলো মন্ত্রীর সাক্ষী হবে। তাই বললাম ঠিক আছে হবে। এবং যেদিন সাক্ষী সেদিন আমি যখন ওই ডেপুটি কমিশনার স্পেশালের ঘরে গেলাম, উনি বললেন চলুন। আমি স্যার কোথায়? বললো রাইটার্সে। বলে কেন স্যার? সাক্ষী আপনি তো লিখে দেননি যে রাইটার্স বিল্ডিং এ ওনার সাক্ষী হবে। আমি যাবো না, আমি যাই। তো বলে না, ওনার তো সাক্ষী ওখানে হবে, আর ওনার মায়ের সাক্ষী বাড়িতে হবে। আমি স্যার আমি যাবো না, আপনি লিখে দিন কাগজে যে এদের সাক্ষী এখানে হবে, এদের সাক্ষী এখানে হবে। যতক্ষণ না লিখে দিচ্ছেন আমি যাবো না। আমি যাইনি। তো উনি ঘন্টা 2-3 পরে ফিরে এসে আমাকে 2টো কাগজ দিলেন। একটাতে লেখা, মন্ত্রী মহোদয় লিখে দিয়েছেন, আই ডু নট ওয়ান্ট টু প্রসিড ইন দিস ম্যাটার এনি ফার্দার, তলায় মন্ত্রী মহোদয়ের সই। আর একটাতে লেখা, আই ডু নট ওয়ান্ট টু সে এনিথিং এগেন্স্ট দ্য চার্জড অফিসার। চার্জ মানে আমার বিরুদ্ধে চার্জ। তো আমি ডিসিডি স্পেশালকে জিজ্ঞেস করলাম, স্যার চার্জড অফিসার কথাটা ওই ভদ্রমহিলা জানলেন কি করে? এই টার্মটা তো ওনার জানা, উনি তো অশিক্ষিত, মানে ওনার মা। হ্যাঁ, উনি তো অশিক্ষিত মহিলা, কারণ লেফট থাম এলটিআই দিয়েছেন দেখছি, এবং এলটিআই যেটা দিয়েছে তার তলায় লেখা এলটিআই অফ মাদার অফ মন্ত্রী, মানে মন্ত্রীর নামটা দিয়ে বলছে মাদার অফ অমুক। স্যার ওনার কোনো নাম নেই, এটা তো আপনার হাতের লেখা। চুপ করে গেলেন, ওনারা কিছু বললেন না। তো এই ইরেগুলারিটিগুলো ছিল ওখানে, ওনারা জানতেন যে এটা কিছু করা যাবে না। আলটিমেটলি আমাকে, আমার বিরুদ্ধে কিছুই প্রমাণ হয়নি। সসম্মানে আমার চাকরিতে পুনর্বহাল হয়েছে। পুনর্বহাল তো আগেই হয়েছিলাম, যদিও আমাকে ডিডি থেকে বদলি করে দিয়েছিলেন উনি। আমি তখন বালিগঞ্জ থানায় চলে গেছিলাম। আচ্ছা, সেকেন্ড অফিসার। হু ওয়াজ রশিদ খান? রশিদ খান ওয়াজ ক্রিমিনাল বলতে হি ওয়াজ সাট্টাবুকি। সাট্টাবুকি মানে কলকাতার সাতটা রাজত্বটা ওর আন্ডারেই চলত। সিনেমা টিকিটের প্রচুর ব্ল্যাক হতো। আমরা ছোটবেলায় দেখেছি প্রচুর, কোনো নতুন ছবি আসলেই বাইরে দোকা পাঁচ বলে আর কি বলতো, 2 টাকা টিকিট 5 টাকা আর কি। তো 2 টাকা তখন 2 টাকা মানে অনেক, 5 টাকা মানে অনেক। তো সেই টিকিট ব্ল্যাকিং এর ব্যাপারটাও ম্যাক্সিমামই করতে হচ্ছে রশিদ খানের ছেলেরা। আচ্ছা, সেই রশিদ খান সেই বউবাজার ব্লাস্ট কেসে তো কনভিকশন হয়েছে ওর, কনভিকশন এখনো জেলেই আছে। না, ইজ এ রিফর্ম পারসন। এখন আর ওইসবের মধ্যেও খুব একটা আছে বলে মনে হয় না। ওইগুলো ওর থেকে নিজেকে বার করে নিয়েছে। সাট্টা ব্যাপারটা কি, মানে সেটা কিভাবে অপারেটেড হয়? সাট্টা ব্যাপারটা তো কলকাতা একসময় প্রচুর ছিল, এখনো যে টুকটাক আশেপাশে হয় না তা নয়। এখন তো অনলাইন গেমিং ব্যাপারগুলো অনলাইনেই হয়ে গেছে। সাট্টা হচ্ছে ওই কিছু নাম্বারের ওপরে পয়সা লাগানো, এবং কোনো একটা জায়গায় যেখানে খেলাটা হয় সেখানে একটা পার্টিকুলার তাস পিক করবে, সেই নাম্বারটাই যে তাস যদি ওঠে তাহলে যারা ওই নাম্বারে পয়সা লেগে তারা প্রচুর টাকা পাবে। 2 টাকায় 10 টাকা, 2 টাকায় 50 টাকা। এই নেটওয়ার্কটা কি কলকাতাতেই ছিল না বাইরে থেকে? কলকাতাতে লোকালি কিছু কিছু হতো, এবং বম্বে ছিল হচ্ছে এর প্রধান জায়গা। বম্বেতেই হতো, বম্বেতেই হতো। তখনকার দিনে তো যোগাযোগ ব্যবস্থা এত উন্নত না, এরা সব ছিল তার মাথা। ও তাই? সেরকমই শুনেছি। আচ্ছা, না কিন্তু এটা আমি জানতে চাই যে এই কমিউনিকেশনটাই কলকাতা পর্যন্ত পৌঁছতো কি করে? সারা ভারতবর্ষেই ছিল, শুধু কলকাতা কেন, সারা ভারতবর্ষেই সাট্টা চলতো, কলকাতা বলে নয়। আর মেট্রোপলিটন শহরগুলোতে বেশি চলতো, গ্রামে গঞ্জেও যে চলতো না তা নয়। আপনি কি চিরকালই এই ক্রিমিনাল প্রসিডিওর, কোড অফ কন্ডাক্ট এইগুলো নিয়ে আপনার স্পেশালাইজেশন ছিল? স্পেশালাইজেশন বলতে বিভিন্ন, কলকাতা পুলিশে তো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, সব জায়গাতেই যেহেতু একটু একটু কাজ করার আমার অভিজ্ঞতা আছে। তবে বেশিরভাগটাই আমি কাজ করেছি থানা ফাঁড়িতে এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টে এবং স্পেশাল ব্রাঞ্চে। তো সেই জায়গাগুলোতে আমার অভিজ্ঞতাটা অনেক বেশি, ওইখানে কাজ করার সম্বন্ধে আমি কিছু জানি। তবে আমি থানা ফাঁড়িতে যখন কাজ করেছি তখন কয়েকটা থানা, বিশেষ করে ওয়ার্ডগঞ্জ, ইকবালপুর, আমা স্ট্রিট এলাকায় হচ্ছে রাজাবাজার যে মোড়টা, সেটা একদিকে নারকেলডাঙ্গা থানা আর একদিকে আমা স্ট্রিট থানা। ওয়ার্ডগঞ্জ, ইকবালপুর বর্ডারিং পুলিশ স্টেশন,
এই জায়গাগুলোতে কখনো যদি কোনো রোড অ্যাক্সিডেন্ট হতো, ফেটাল রোড অ্যাক্সিডেন্ট, কেউ মারা গেল, তাহলে একটা অবশ্যম্ভাবী বিরাট রকম ঝামেলা হবে, এবং রোড অ্যাক্সিডেন্টের ফলে এখানে গুলিগালাও অনেক সময় চলেছে। তো আমি এই থানাতে কাজ করাকালীন এরকম রোড অ্যাক্সিডেন্ট তো হয়েইছে। তো একটি ঘটনা আমার মনে আছে, আমি তখন ইকবালপুর থানার ওসি। তো হঠাৎ করে আমি জানতে পারলাম যে ট্রামে কাটা পড়েছে একজন। ট্রাম লাইন আছে খিদিরপুর ডায়মন্ড হারবার রোডের উপর দিয়ে। তো আমি সঙ্গে সঙ্গে চলে এলাম, দেখলাম একদম আমার বর্ডারের বাইরে ওয়ার্ডগঞ্জ থানা এলাকায় ওটা হয়েছে, কিন্তু ওসি ওয়ার্ডগঞ্জ তখন পৌঁছয়নি, আমি পৌঁছে গেছি, এবং ট্রামে প্রায় আগুন জ্বালায় জ্বালায় অবস্থা, সব তৈরি হয়েছে ট্রামে আগুন দেবে বলে আর কি। এবং বডিটা তখনও ট্রামের তলায় তালগোল পাকিয়ে পড়ে আছে, ওটাকে ট্রামটাকে সরাতে পারছে না ওরা, বডিটাকে বার করবে। তো আমি যেহেতু ওয়ার্ডগঞ্জ থানার ওসি ছিলাম তার আগেই, তখন যিনি ওয়ার্ডগঞ্জ থানার ওসি ছিলেন উনি সদ্য জয়েন করেছেন, কিন্তু উনি অন্য কোনো কাজে হয়তো অন্য কোথাও লালবাজার টালবাজারে ছিলেন, তাই পৌঁছতে পারেননি। তো আমি পৌঁছতে ওয়ার্ডগঞ্জ এলাকার মানুষজন আমাকে চিনতো, এবং ওখানকার মানুষজন সত্যিই আমাকে অত্যন্ত মান্য করতো। তো এই বড়বাবু আগিয়া, বড়বাবু আগিয়া, এই ব্যাপারটা কিন্তু আছে, এটা কিন্তু মুসলিম এলাকাতে আমি পেয়েছি। আচ্ছা, এটা আমি আপনাকে বলতে পারি। এরা থানার বড়বাবু এসে গেছে মানে একটা বিরাট ব্যাপার। ওই যে বড়বাবু গিয়ে আমি বোস্টিং, আমার মানে আর কি অ্যাপ্রোচ টু দাই এটা একটু অন্যরকম ছিল, যার ফলে ঝট করে কেউ কোনো অ্যাকশন নিতে পারতো না। আমি এভাবে কোনো ঘটনায় অ্যাপ্রোচ করতাম। আমি পৌঁছে যাওয়াতে একটু হালকা হয়ে গেল, এই রুকজা তেলোক রুকজা, বাবু আ গিয়া। তো এটা একটা বিরাট ঘটনার থেকে আমি হয়তো সেই সময় আগুন টাগুন দিয়ে দিলে আরো কয়েকজন লোক মরে যেতে পারতো। তো তারপরে আমি ব্যবস্থা করে ট্রামের যে ক্রেন আছে না, সেই ক্রেন দিয়ে এসে ট্রামটাকে লিফট করিয়ে বডিটাকে বার করে একটা বস্তার মধ্যে রোল করিয়ে মর্গে পাঠানোর ব্যবস্থা করলাম। পরবর্তীকালে ওসি ওয়ার্ডগঞ্জ এসে গেলেন, এবং সেই সময় ডেপুটি কমিশনার যিনি ছিলেন উনিও তখন লালবাজারে একটা মিটিংয়ে ছিলেন। তো ওনারা প্রেস করলেন আমাকে যে ইউ হ্যাভ ট্যাকল দ্য সিচুয়েশন ভেরি ওয়েল অল অ্যালোন উইদাউট দ্য সাপোর্ট অফ এনি আদার সুপিরিয়র অফিসার। এই ব্যাপারগুলো ছিল। এবং আমি যখন নাকি কোনো সিচুয়েশনে যেতাম ওসি হিসাবে থানার, আমাকে ডিসি অথবা এসি ওনারা বলতেন, দীপক কি আসতে হবে? আমি তো কিন্তু সবসময় বলতাম না স্যার, আসবেন না। কারণ আমি একটা জিনিস যেটা আমি ফিল করি আর কি, আমি অফিসার ইনচার্জ এলাকার, আমার এলাকার ওপর যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বটা আমার হাত থেকে বেরিয়ে যাবে যদি আমার সিনিয়র কোনো অফিসার ওখান থেকে চলে আসে। তো সবাই তখন ওনার দিকে অ্যাটেনশন দেবে। সেজন্য আমি পারতপক্ষে চাইতাম না কোনো সিনিয়র অফিসার কোনো ইনসিডেন্টে আসুক। আচ্ছা, এটা আমি চাইতাম না। আসতেন তারা হয়তো অনেক সময়, কিন্তু আমি না আসলে আমি বেটার রেজাল্ট পেতাম। এটা হয়তো অনেক সিনিয়র অফিসার পছন্দ করবেন না আমার এই কথা, কিন্তু ওরা হয়তো এটা অ্যাপ্রিসিয়েট করবে যে থানার ওসির থানার এলাকার উপর যে দখলটা থাকে, সেই দখলটা এলাকার ডিসির কিন্তু থাকে না। এটা আমি বিশ্বাস করি। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কতটা ডিস্টার্ব করেছে পুলিশ জীবনকে? পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তো ডিস্টার্ব করে না আমি বলবো না। যারাই ক্ষমতায় থাকে, যে পলিটিক্যাল পার্টি, তারাই সবসময় চায় যে তাদের ইচ্ছা অনুযায়ী থানার অথবা পুলিশ কাজ করুক, যেটা আগে ওর জমানাতেও ছিল, এখনো আছে। কোনোটা হয়তো একটু চাপাভাবে হতো, কোনোটা হয়তো খোলাখুলিভাবে হয়। আমি এখন একটু খোলাখুলিভাবেই ব্যাপারটা হয় আমার যেটা মনে হয়। আমাদের সময় ছিল, আমার থানার ওসি হিসাবে কাজ করাটা পুরোটাই তো আগের আমলে, মানে 2011-র আগে। তখনও যে পলিটিক্যাল প্রেশার ছিল না তা নয়, কিন্তু থানায় এসে হামলা করার ব্যাপারটা কিন্তু তখন ছিল না, এখন যেটা মাঝে মধ্যেই হচ্ছে, এইটুকু বলতে পারি। মানে পুলিশিংও কি কোথাও গিয়ে কোয়ালিটি অফ পুলিশিং কি অনেকটা কমে গেছে? কারণ আমরা এটা ভাবতেই পারি না, এরকম বেশ কিছু ছবি আমরা দেখেছি যে পুলিশ মাথায় ফাইল দিয়ে নিজেকে বাঁচানোর জন্য টেবিলের তলায় লুকোচ্ছে, কিন্তু আমাদের সাধারণ মানুষের তো ভরসা বলতে পুলিশের কাছে যাওয়া, সমস্যায় পড়লে পুলিশ আমাদের বাঁচাবে, এইটাই নাগরিকের একটা এক্সপেকটেশন থাকে। এখন পরিস্থিতি পুলিশকে মাঝে মধ্যে এরকম অবস্থায় ফেলে দেয়, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং ল্যাক অফ সাপোর্ট ফ্রম দ্য সুপিরিয়ার্স। আমি কোনো রাজনৈতিক দলের সাপোর্ট আমি চাই না পুলিশের কাজ করতে গিয়ে। তারা কখনোই পুলিশের, তাদের বিরুদ্ধে যদি কিছু হয় তারা পুলিশকে সাপোর্ট করবে না। ল্যাক অফ সাপোর্ট ফ্রম দ্য সিনিয়র অফিসার, সুপিরিয়র অফিসার্স, তারা মনে হয় তাদের ব্যক্তিগত কারণে অথবা অন্য কোনো কারণে কখনোই চান না যে আমাদের লেভেলে যারা একদম গ্রাসরুট লেভেলে যে পুলিশ অফিসাররা কাজ করছে, তারা ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট
লুকিং ইনটু এনি পার্টি কালার, তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে এটা চায় না, কারণ তারা মনে করে সেটা যদি করে তাহলে তাদের চেয়ার অথবা গদিটা একটু টলমল হয়ে যাবে। এবং যারা যে পুলিশ অফিসাররা আমাদের লেভেলে এই কাজটা করে না, তারা হয়তো সেই ভয়েই ভীত যে আমি যদি এটা করি তাহলে হয়তো আমার বদলি হয়ে যায়। বদলি তো হবে, তার থেকে বেশি কিছু হবে না, কিন্তু সেটাকে কেন ভয় পায় আমি জানি না। না, কিন্তু আপনার ক্ষেত্রে তো সাসপেনশন অবধি হয়েছিল। সাসপেনশন হয়েছে, বদলিও হয়েছে। আমি যেহেতু ইরেগুলার অর্ডার শুনিনি, বদলিও হয়েছে, চলে গেছি ড্যাং ড্যাং করে। আবার আমাকে ফিরিয়েও আনতে হয়েছে। পরবর্তীকালে কমিশনার বলেছে না না আপনি ঠিক ছিলেন, আবার থানা ধরুন, এরকমও হয়েছে। মানে এটা পার্ট অফ দ্য গেম হিসেবেই ধরে নিতে হবে। মানে সিকিউরিটিও আপনি হ্যান্ডেল করেছেন, ভিআইপি সিকিউরিটি কি হ্যান্ডেল করেছেন? ভিআইপি সিকিউরিটি আমি প্রচুর হ্যান্ডেল করেছি। আমি যখন নাকি স্পেশাল ব্রাঞ্চে বিশেষ করেছিলাম, তখন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যে কোনো ফরেন ডিগনিটারি আসলে তাদের একটা ক্লোজ সিকিউরিটি থাকে স্টেটের তরফ থেকে। আমি সেই টিমে সবসময় থাকতাম। ক্লোজ সিকিউরিটি মানে কিভাবে সিকিউর করেন? সার্কেল মানে ভিআইপিদের যে ইনার সার্কেল একটা হয় যারা ঘিরে থাকে, আর একটা আউটার সার্কেল হয়। আমি ইনার সার্কেলে থাকতাম। আচ্ছা, ওনাদের এসকর্ট করতাম এবং নেমে ওদের ইনার সার্কেলে। এবং আমার সাথে সেই কারণে শ্রীমতী ইন্দিরা গান্ধীর এইরকম পাশাপাশি ছবি আছে, পোপ জন পল টুর এইভাবে পাশাপাশি ছবি আছে, এবং উনি আমার হাতে কিস করছেন সেই ছবি আছে। এইগুলো হচ্ছে লাইফে পেয়েছি। আবার যখন নাকি ফরেন টিম আসতো খেলতে ক্রিকেট, ফুটবল, জওহরলাল নেহরু গোল্ড কাপ হতো আমাদের এখানে, অশোক ঘোষ তখন আইএফএ প্রেসিডেন্ট ছিলেন, এআইএফএ প্রেসিডেন্ট ছিলেন। আর্জেন্টিনা, চায়না, পোল্যান্ড সেই সমস্ত দেশ এসছে খেলতে। এবং এখানে 1986-এ যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, সেই টিমের যিনি কোচ ছিলেন কার্লোস বিলার্দো 1984-এ আর্জেন্টিনা টিমকে নিয়ে এসেছিলেন এখানে ওয়ার্ল্ড কাপের বিল্ড আপ হিসাবে, জওহরলাল নেহরু গোল্ড কাপে। তো আমি আর্জেন্টিনা টিমের সাথে সিকিউরিটি লিয়াজ অফিসার ছিলাম, ওদের সাথে খুব ক্লোজলি মিশেছি। এবং সেই টিমের দুজন পরবর্তীকালে ওয়ার্ল্ড কাপে খেলেছে, এবং তাদের মধ্যে একজন জার্মানির এগেইনস্টে উইনিং গোলটা করেছিল, বুরুচাগা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কখনো লাইফের উপর থ্রেট এসছে? থ্রেটের মতো সিচুয়েশন, যে থ্রেট না, মৃত্যু ভয় যে কখনো পাইনি তা নয়, মৃত্যু ভয় পেয়েছি কোনো কোনো সময়। মৃত্যু ভয় পেয়েছেন? মৃত্যু ভয়টা কিরকম পেয়েছি, আমি কেউ আমাকে অ্যাটাক করেছে তা কিন্তু নয়। একটা ওই স্পেশাল ব্রাঞ্চে থাকতে রেডে গেছি। রেডে গিয়ে একটা বাড়িতে আমরা ঢুকে পাঁচিল আছে, পাঁচিলটা টপকে বাগানের মধ্যে আর কি, অন্ধকার, হাতে টর্চ থাকা সত্ত্বেও টর্চটা জ্বালিনি কোনো কারণে, টপকে ঢুকেছি। ঢুকে যেখানে পা দিয়েছি, পা দেওয়ার পরে টর্চ জ্বেলেছি এবং দেখেছি যেখানে আমি নেমেছি তার থেকে হার্ডলি 6 ইঞ্চি দূরে হচ্ছে একটা মানে ওপেন কুয়ো, ডিপ। আমি যদি অন্ধকারে কুয়োর মধ্যে পড়তাম তাহলে কেউ জানতেও পারতো না আমি পড়েছি। এই একটা মৃত্যু ভয় পেয়েছিলাম। আর একটা মৃত্যু ভয় পাইনি, সিচুয়েশন হয়েছিল ডিবিতে আমি অ্যান্টি ডেকয়েটি সেকশনে যখন সাব ইন্সপেক্টর হিসেবে ছিলাম, হাওড়ার বাগনান এলাকায় একটা রেড করতে গেছিলাম। রেডে আসামি যে আছে তাকে পেয়েছি আমরা। গাড়িটাকে এক জায়গায় রেখে না প্রায় 1 কিলোমিটার হেঁটে যেতে হয়েছিল। না, গাড়ি নিয়ে গ্রামের মধ্যে ঢুকলে ওরা জেনে যাবে, পালিয়ে যাবে। 1 কিলোমিটার মতো হেঁটে গেছি। আমাদের সাথে ফোর্স ছিল, আর্ম পুলিশ ছিল উইথ আর্মস। তো একজনকে সঙ্গে নিয়ে গেছিলাম, আগে জায়গায় ধরেছি, সোর্স ছিল। তো তাকে পেয়ে গেছি, পেয়ে নিয়ে আসছি, প্রায় চলে এসেছি যখন, তখন হঠাৎ করে পেছনে হই 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 আওয়াজ। দেখি যে প্রায় 1/2 কিলোমিটার দূরে আসছে, হাতে টর্চ ফর্চও আছে, এবং টর্চের আলোতে আমি মেরে দেখছি যে হাতে ওদের কাটারি, রামদা, হেনা তেনা সব কিছু নিয়ে দৌড়ে আসছে। যে ছেলেটিকে ধরেছি তাকে ওরা ছিনিয়ে নিতে আসছে, তাড়া করেছে আমাদের। আমি তখন পুরো টিমকে সামনে এগিয়ে দিয়ে পেছনে আর্ম পুলিশের যে 2জন রাইফেলধারী ছিল তাদের নিয়ে আমি একদম পেছনে চলে এলাম, মানে ওদের থেকে কাছে, কিন্তু বাকি টিম। তো দৌড়লাম, দৌড়ে গেলাম। গিয়ে যখন নাকি গাড়িতে উঠলাম তখন ওরা হার্ডলি 10 মিটার দূরে। ও বাবা, একদম কাছে, একদম কাছে, গাড়ি বেলি। এই একটা সিচুয়েশন হয়েছিল। যদি পেয়ে যেত গুলি হয়তো চালাতে হতো, তখন আমাদের গুলিটা চালাতে হয়নি। আমি বলে দিয়েছিলাম পুলিশকে যদি একদম এসে পড়ে চালিয়ে দেবে। আমার কাছে রিভলভার ছিল, আমি হাতে রিভলভার নিয়ে নিয়েছিলাম, তো সেইটা আর করতে হয়নি আর কি। যেরকম আমাদের ক্ষেত্রে ড্রাগকে সিজ করলে অথবা আর্মসকে সিজ করলে আমরা দেখতে পাই খুব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রেখে সেটা প্রেস কনফারেন্স করা, সেটা কখনোই উচিত নয়। ওতেই তো কেসটা শেষ। কারণ সিজারের নিয়ম হচ্ছে আমি যেইখানে সিজ করব সেইখানে সাক্ষীদের সামনে, আসামির সামনে আমি জিনিসগুলোকে প্যাক করব, সিল করব এবং সিলের ওপরে তাদের সই নেব।
এবং সিজার লিস্টে সেটা লেখা থাকে, সেইটা সিজার লিস্টে লেখা থাকে যে এইভাবেই প্যাকড, সিল্ড অ্যান্ড লেভেলড অ্যান্ড সাইন্ড অন দ্য স্পট। তাহলে এই যে ডিসপ্লে করা হয় প্রচুর বন্দুক, আমি জানি না, আমি কোনোদিন করিনি। সাধারণত যারা পুলিশে চাকরি করেন তাদের বাঙালি বলে থাকে কাঠখোট্টা, তারা সচরাচর শিল্প সংস্কৃতি এসবের সঙ্গে তেমন যোগাযোগ রাখেন না। আপনার কি সেরকম কোনো বিষয় আছে, মানে কোনো রিজার্ভেশন আছে নাকি আপনি শিল্প বা সংস্কৃতি বা সাহিত্য ইত্যাদি পছন্দ করেন? আমি একটু রবীন্দ্রনাথের গান গাইতে পছন্দ করি, আমি চেষ্টা করি রবীন্দ্রনাথের গান সঠিকভাবে গাইতে। এই পুলিশের চাকরির সাথে এই গানের সম্পর্কটা কিন্তু এক জায়গায় আছে। আমার চাকরি জীবনে আমি এই রবীন্দ্রনাথের গান আমাকে আমার মানসিক স্থৈর্য, মানে মেন্টাল স্ট্যাচার এবং বজায় রাখতে ভীষণভাবে সাহায্য করেছে। আমি যে কোনো সিচুয়েশনে কখনো আই নেভার লস্ট মাই কনফিডেন্স অর কন্ট্রোল। আচ্ছা, সেটা রবীন্দ্রনাথের গানই আমাকে হেল্প করেছে বলে আমার মনে হয়। প্রিয় রবীন্দ্রসঙ্গীত কি? প্রিয় রবীন্দ্রসঙ্গীত তো অনেক আছে। বর্তমান পরিস্থিতিতে আমি একটা গান বলবো, আমায় বলো না গাহিতে বলো না। একটু দু লাইন হোক। আমায় বলো না গাহিতে বলো না, আমায় বলো না গাহিতে বলো না, একই শুধু হাসি খেলা প্রমোদেরও মেলা, শুধু হাসি খেলা প্রমোদেরও মেলা, শুধু মিছে কথা ছলো না, আমায় বলো না গাহিতে বলো না। আরে বাহ, ফ্যান্টাস্টিক। এটার ব্যাপারে আমিও খুব একটা প্রিপেয়ার ছিলাম না, ওনার এদিকটা আমি জানতাম না, আজকেই হঠাৎ সারপ্রাইজ প্যাকেজ হলো। অসম্ভব ভালো গান করেন আপনি, অসম্ভব ভালো গান করেন, এবং এটা বোধহয় আমাদের বিশেষ পাওয়া। আপনার সার্ভিস লাইফ যখন ছিল সেখান থেকে আজকে থার্ড ডিগ্রির একটা ইভলিউশন হয়েছে, টেকনিক অফ ইন্টারোগেশনের একটা ইভলিউশন হয়েছে। আপনারা যখন ইন্টারোগেট করতেন তখন কিরকম ছিল, এখনকার ইন্টারোগেশন কিরকম হয়? এখন তো ইন্টারোগেশন অনেক সায়েন্টিফিক। এখন ইন্টারোগেশনটা যতটা না হয় তার থেকে বেশি সায়েন্টিফিক ইনভেস্টিগেশনটাই হয়। এখন বেশিরভাগই আসামি ট্র্যাক করা হয়, ট্রেল করা হয় হচ্ছে মোবাইল দিয়ে, মোবাইল ফোন ট্র্যাক করে আসামি ধরা হয়। এখন সোর্সের ব্যাপারটা অনেক কমে গেছে। আচ্ছা, আমাদের সময় তো এই সুবিধাটা ছিল না, আমাদের সোর্স ব্যবহার করে আসামি ধরতে হতো, এবং আসামি যারা আর কি হার্ড এন্ড ক্রিমিনাল তারা তো চট করে স্বীকার করবে না তারা কি দোষ করেছে। সুতরাং তাদের কাছ থেকে সত্যটা এক্সট্র্যাক্ট করার জন্য, বলাবার জন্য, এবং যে চুরি ডাকাতি অথবা রাহাজানি করেছে সেই জিনিসপত্রগুলো উদ্ধার করার জন্য, অথবা তারা যে ওয়েপনটা ব্যবহার করেছে হেইনাস ক্রাইম করার জন্য সেইটাকে উদ্ধার করার জন্য তাদের অনেক ক্ষেত্রেই আমাদের একটু অন্যরকম পন্থা নিতেই হতো। আমি নিজে ব্যক্তিগতভাবে কখনো থার্ড ডিগ্রি ইউজ করিনি, কিন্তু করিয়েছি আমরা বলতে কোনো দ্বিধা নেই, করিয়েছি, এবং তাতে কাজ বহু ক্ষেত্রেই হয়েছে। আমার একটা ঘটনা আমার মনে আছে, আমি একটি আসামিকে ধরেছিলাম, সে র্যাম্প্যান্টলি স্কুটার নিয়ে একজনকে সঙ্গে নিয়ে ছিনতাই করতে, এটা 1987-89 সালের ঘটনা। তাকে ধরার পরে স্কুটার নাম্বারটা সে ঢেকে রাখতো, কিন্তু একটা খবরের সূত্রে তাকে পেলাম। তাকে ভোরবেলা তার শ্বশুর বাড়ি থেকে তুলে আনলাম, সে বউয়ের সাথে শুয়েছিল, সেই অবস্থায় নিয়ে এলাম, স্কুটারটাও পেয়ে গেলাম, নিয়ে এলাম, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে 14টা কেস আমাদের ডিটেকশন হলো। জিজ্ঞাসাবাদ করে যে ডিটেকশন হলো তার মধ্যে একটি কেস ছিল একটা রিভলভার ছিনতাই হয়েছিল, মানে সেটাও আবার পুলিশের অফিসারের, কোনো একজন মন্ত্রীর সিকিউরিটি গার্ডের রিভলভার সে ফোলিও ব্যাগে করে নিয়ে ব্যাগটা ছিনতাই করেছিল। সে জানতো না ভেবেছিল টাকা পয়সা আছে, তার মধ্যে রিভলভার আছে। ছেলেটি হয়তো বেসিক্যালি ভীতু ছিল, সে রিভলভারটা সে কোনোদিন কোথাও ব্যবহার করেনি ক্রাইম করতে গিয়ে। সে এক জায়গায় নিজের বাড়িতে
একটা কোথাও লুকিয়ে রেখেছিল, সেটা পরে জানতে পারলাম, কিন্তু সে সেই ব্যাপারটা কিছুতেই স্বীকার করছিল না। তো ছেলেটি মোটা সোটা গোলগাল ছিল, আমি জানি ওকে যদি 3rd ডিগ্রি দেওয়া হয় এটা মরে যেতে পারে। তো একটি অন্য হার্ডেন ক্রিমিনাল ছিল আমাদের কাছে, ওকে আমি আমার কাছে বসিয়ে হার্ডেন ক্রিমিনালটাকে আমার কনস্টেবলদের বললাম যে ওকে বানাও। তো ওকে যখন বানানো হচ্ছে ও দেখে না সব গড়গড় করে বলে দিল। ওকে আমি খালি বলেছিলাম এরপরে তোর নম্বর, ওকে বানাতেও হয়নি, কিছু বলে দিল এবং রিভলভারটা উদ্ধার হলো। কি বলে বানাও, বানানো মানে রান্না করার মতো। মানে 3rd ডিগ্রির ভয় অনেক সময় ক্রিমিনালরা ক্রাইম করা ছেড়েও দিয়েছে, এরকমও ঘটনা ঘটেছে। হ্যাঁ, এবং এখনকার যুগে তো সেইটা পুরোপুরি পাল্টে গেছে। তাহলে এখনকার ইনভেস্টিগেটিভ অফিসারদের পক্ষে কাউকে দিয়ে কনফেস করানো আরো কি কঠিন হয়ে গেছে? এখন ব্যাপারটা হয়েছে 3rd ডিগ্রিটা চট করে কেউ করতে চায় না। এই পুলিশ কাস্টাডিতে ডেথ ফেথের ব্যাপারগুলো এরকম এখন হয়ে গেছে না, যার ফলে এরকমও আছে পুলিশ কাস্টাডিতে মৃত্যুর ফলে হাওড়ার একটি ঘটনা আমি জানি, আমাদের এখানকার নয়। সে পুলিশ কাস্টাডিতে মারা গেছিল, কিন্তু পুলিশের দোষে নয়, সে কাস্টাডিতে অসুস্থ অবস্থায় মারা গেছে, পুলিশ তাকে টর্চারও করে, কিন্তু যেহেতু কাস্টাডিতে মারা গেছে তার বিরুদ্ধে কেস হয়, বাড়ির লোক কেস করে এবং সেই থানার ওসি এবং তারা কনভিকশন হয় এবং তারা জেলে চলে যায়। ও তাই নাকি? তো সুতরাং এই ব্যাপারগুলোকে আমাদের মাথায় রেখেই ক্রিমিনালদের সাথে ডিল করতে হয়। 3rd ডিগ্রি দেবো কি দেবো না, না দেওয়াটাই মনে হয় বাঞ্ছনীয়। কিন্তু কি বলবো, যে ভাষাটা বোঝে তাকে তো সেই ভাষাতেই জিজ্ঞাসা করতে হয়। আর এই রিটায়ারমেন্টের পরেও আমরা আজকে আপনার অফিসে বসে আছি। এই অফিসে এখন কি ধরনের কাজের সঙ্গে আপনি নিজেকে যুক্ত? আমি রিটায়ার করেছি 2015 সালে এবং তারপরে আমি একদিনও বসে নেই। আমি প্রথমে একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে জেনারেল ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে ছিলাম 2 বছর। তারপরে 4 বছর ছিলাম বাগবাজারে সঞ্জীবনী মাল্টি স্পেশালিটি হসপিটাল আছে, সেইখানকার ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে 4 বছর ছিলাম। 2022 থেকে আমি এখানে আছি। এই অফিসটা আমাদের যে রেজিস্টার্ড অফিস আছে 22 নম্বর সুকিয়াস লেন টিবোর্ডের কাছে, ওইখানেই ছিল এবং এই বছরে 15ই আগস্ট আমরা এটা রেন্টে নিয়ে এখানে এসেছি। ওটাও রেন্টেই আছে, ওটা এখনো আছে যেহেতু রেজিস্টার্ড অফিস। তো এখানে আমরা আছি হচ্ছে আমি আছি এবং আমাদের সাথে আরো 3 জন রিটায়ার্ড পুলিশ অফিসার আছে আমার সাথে। সুজিত চক্রবর্তী, সে SERS হিসাবে রিটায়ার করেছে এই জানুয়ারি মাসে। মিস্টার ফেয়াজ আহমেদ, উনি ডেপুটি কমিশনার হিসাবে রিটায়ার করেছেন, এবং মিস্টার আসিম আলী, উনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে রিটায়ার করেছেন। এবং এখানে যারা স্টাফ আমরা মোটামুটিভাবে সবই পুলিশ ব্যাকগ্রাউন্ড থেকে নিয়েছি অথবা পুলিশ ফ্যামিলির থেকে নিয়েছি। আচ্ছা। এবং অ্যাডভোকেট যে কয়েকজন আছে তাদের মধ্যে কয়েকজন আছে যারা পুলিশের ব্যাকগ্রাউন্ড, মানে পুলিশের স্ত্রী অথবা পুলিশের মেয়ে, এরকম অন্যান্যরাও দিয়েছি। তো আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং আছে। আমরা এখানে প্রধানত লিগ্যাল কনসালটেন্সি এবং ডিটেকটিভ সার্ভিসের কাজটা করছিলাম এবং ভেরি রিসেন্টলি আমরা আমাদের লাইসেন্স ফর সিকিউরিটি সার্ভিসেস পেয়ে গেছি। আমরা এখন সিকিউরিটি গার্ডস রিক্রুটমেন্ট করছি এবং বিভিন্ন জায়গায় সিকিউরিটি গার্ড প্রোভাইড করছি। লিগ্যাল সার্ভিসের ব্যাপারটা আমাদের খুব ভালো চলছে এবং আমাদের নিজস্ব যোগাযোগ থেকে এবং অন্যান্য ওয়েবসাইট থেকে আমরা প্রচুর ক্লায়েন্ট ফুটফল হচ্ছে এখানে। ইটস গোয়িং অন ওয়েল। ডিটেকটিভ ডিপার্টমেন্টের মতো যেটা রয়েছে আপনাদের, মানে এটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি বলতে পারেন। বিভিন্ন ধরনের তো লোকজনের প্রয়োজন পড়ে। কি ধরনের সার্ভিস হচ্ছে, ধরুন কাউকে ট্রেল করতে হবে, কারো অ্যাক্টিভিটি মানে অ্যান্টিসিডেন্টস, ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট ভেরিফাই করতে হবে, সেটা করব। কারো অ্যাক্টিভিটি হিসাবে সে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই ব্যাপারটা দেখতে হবে, আমরা আমাদের লোক দিয়ে সেটা করব। কারো বিয়ের ব্যাপারে পাত্রর খোঁজ নিতে চাইলেও সেই পাত্র সম্বন্ধে খোঁজ খবর দেবো, পাত্রীর সম্বন্ধে খোঁজ খবর নিতে চাইলে সেইটা দেবো। তারপরে কেউ হারিয়ে গেলে, মিসিং হয়ে গেলে সেই মিসিং পারসন ট্রেস করার ব্যাপারে আমরা হেল্প করব। তারপরে ব্যাংকে প্রচুর কাস্টমারদের লোন দেওয়া হয়, সেই লোন যাদের দেবে তাদের সম্বন্ধে খোঁজ খবর নিয়ে আমরা বলে দেবো whether he can be given loan or not। এই যে 2 বছরের ছোট্ট সময়টা বলবো, সেই সময়ের মধ্যে আপনারা কোনো ইন্টারেস্টিং কেস ইনভেস্টিগেট করেছে? ইনভেস্টিগেট করেছি মানে হ্যাঁ, ছোটখাটো অনেকগুলোই করেছি। সেরকম খুব বেশি একদম যেটা পুলিশি ইনভেস্টিগেশনের যেখানে প্রয়োজন সেখানে থেকেও আমাদের কাছে আসবে না, ব্যক্তিগত খবরাখবর নেওয়ার জন্যই আসে। সেই ব্যাপারগুলো আমরা খুব সাকসেসফুলি করেছি এবং একটা মিসিং পারসনস একজনের ক্ষেত্রে
সে কোথায় আছে সেইটার জন্য আমরা দিল্লিতে লোক পাঠিয়েছিলাম, মালদায় লোক পাঠিয়েছিলাম। আলটিমেটলি দ্যাট পারসন কুড বি ট্রেসড। আচ্ছা, আমরা যে লিড পেয়েছি সেই লিড থেকে পেয়েছি, এবং সেই ছেলেটি যদিও ফিরে আসতে চাইনি, ফিরিয়ে দেওয়ার দায়িত্বটা আমাদের নয়, সেটা পুলিশের দায়িত্ব, কিন্তু সে কোথায় আছে সেই ব্যাপারটা তার পরিবারের লোককে জানাতে পেরেছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। দীপক দা অনেকটা সময় দিলেন, থ্যাংক ইউ সো মাচ, দারুণ লাগলো আপনার সঙ্গে কথা বলে। আজকের এপিসোডটায় আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম, সেখানে শুধুমাত্র ড্রাগসেই আটকে থাকলো না। একজন সত্যিকারের পুলিশ অফিসারের সঙ্গে আমার এত কাছাকাছি এত দীর্ঘ সময় কথা বলার অভিজ্ঞতা এই প্রথমবার। আমি তো অনেক কিছু তথ্য পেলাম, আপনারাও নিশ্চয়ই অনেক তথ্য পেলেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে এই এপিসোড, তাহলে প্লিজ একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আমরা দেখেছি যারা আমাদের এপিসোড দেখেন তার মধ্যে প্রায় 90% মানুষ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না। আপনারা যত বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, তত আমরা দীপকদার মতো মানুষদের কনভিন্স করতে পারবো যে আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা এত এবং তারা সবাই আমাদের এপিসোড দেখেন, তত তারা বেশি বেশি করে ইন্টারেস্টেড হবেন আমাদের এই চ্যানেলে এসে কথা বলার জন্য, যাতে আপনি এবং আমি একই সঙ্গে অনেক ইউনিক অভিজ্ঞতা শেয়ার করে নিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভের পরের এপিসোডে। থ্যাংক ইউ।